ওকে, সো আমরা লাস্ট ক্লাস ফ্রেন্ড ফাংশন শেষ করেছি। ফ্রেন্ড ফাংশন আমরা যেটা বলছিলাম যে যখন আমরা নর্মালি কি হয়, একটা ক্লাসে যদি প্রাইভেট কোনো ভেরিয়েবল থাকে বা প্রাইভেট ইভেন ফাংশনে যদি থাকে, সেটা কিন্তু অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করা যায় না। কিন্তু আমরা যদি চাই এই প্রাইভেট প্রপার্টিগুলোকে অন্য কোনো ক্লাস থেকে বা অন্য কোনো ফাংশন থেকে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে যদি চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফ্রেন্ড ফাংশনটা ইউজফুল হয়। বা আমরা তখন হচ্ছে কোনো একটা ফাংশনকে, যেটা হচ্ছে কোনো একটা ক্লাসের অন্তর্গত না, কিন্তু সেই ক্লাসটাকে যদি সেই ফাংশনটাকে যদি ওই ক্লাসের মেম্বার ফাংশন হিসেবে যদি আমরা বর্ণনা করি, তাহলে হচ্ছে সে হচ্ছে ওই ক্লাসটার, মানে যেখানে হচ্ছে কিছু প্রাইভেট অ্যাট্রিবিউট আছে যেগুলোকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ভিন্ন একটা ক্লাস থেকে, তাহলে ওই ফ্রেন্ড ফাংশনটার মাধ্যমে ওই প্রাইভেট প্রপার্টিগুলোকে বা প্রাইভেট অ্যাট্রিবিউটগুলোকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। মূলত ফ্রেন্ড ফাংশনের এটা ছিল মূল কাজ। ঠিক সিমিলার ওয়ে ছিল হচ্ছে ফ্রেন্ড ক্লাস। ঠিক আছে, শুধুমাত্র একটা ফাংশন ফ্রেন্ড ফাংশন না হয়ে একটা ক্লাস পুরোপুরি ফ্রেন্ড ক্লাস হতে পারে। আচ্ছা, সো সেটার ক্ষেত্রেও ঠিক সেম কনসেপ্ট, যে আমরা ক্লাসের সকল প্রপার্টিগুলোকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো অন্য একটা ক্লাস থেকে। তখন ওই ক্লাসটাকে আমরা বলি হচ্ছে ফ্রেন্ড ক্লাস। আজকে আমরা শুরু করব হচ্ছে নেস্টেড ক্লাস দিয়ে। সো নেস্টেড ক্লাস এগুলো জাস্ট হচ্ছে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এগুলো আসলে খুব একটা এখন আর ব্যবহৃত হয় না। নেস্টেড লুপের কথা আমরা জানি। নেস্টেড লুপ বলতে আমরা কি বুঝাই, বা নেস্টেড লুপ কখন দেখে থাকি, যখন একটা ক্লাসের একটা ফর লুপের ভিতরে বা যে কোনো একটা লুপের ভিতরে, একটা হোয়াইল লুপের ভিতরে যখন আরেকটা লুপ থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে নেস্টেড লুপ। মানে একটা ভিতরে যখন আরেকটা থাকে তখনই সেটাকে আমরা বলেছি নেস্টেড বেসিক্যালি। সো ঠিক সেম কনসেপ্টটা হচ্ছে ক্লাসের মধ্যেও। আমাদের যদি একটা ক্লাসের ভিতরে যদি আমরা আরেকটা ক্লাসকে যদি ডিফাইন করি, একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসের ডিক্লারেশন ডেফিনেশন সম্পূর্ণ কিছু অন্য একটা ক্লাসের ভিতরে থেকে যায়, তাহলে আমরা সেটাকে বলবো যে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে আমরা বর্ণনা করেছি। সেক্ষেত্রে ভিতরের ক্লাসটাকে বাইরের ক্লাসটার সাপেক্ষে বলবো হচ্ছে নেস্টেড। ঠিক আছে, সো এই ধরনের ক্ষেত্রে মানে আমাদের মূল ব্যাপারটা এখানে কিসের সাপেক্ষে চলে আসে, যে স্কোপ, যে ওই ভিতরে যে ক্লাসটাকে ডিফাইন করা হয়েছে সেটার আসলে অ্যাক্সেসিবিলিটিটা কতটুকু পর্যন্ত। সো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যেই ক্লাসটার ভিতরে তাকে ডিফাইন করা হয়েছে শুধুমাত্র সেই ক্লাসের ভিতরেই হচ্ছে সে ভিজিবল, তার বাইরে তার কোনো ভিজিবিলিটি নাই। মানে কি বলার চেষ্টা করছি আমি, নর্মালি আমি যখন একটা ক্লাস লিখি কি হয়, সেটার অবজেক্টটা যে ফাংশন মানে পুরো প্রোগ্রামটার যে কোনো জায়গা থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, সে অনুযায়ী প্রসেসিং করতে পারি, কাজ করতে পারি। বাট নেস্টেড ক্লাস যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র যেই ক্লাসের ভিতরে আমি হচ্ছে তাকে ডিফাইন করেছি তার ভিতরে হচ্ছে তার কাজটুকু সীমাবদ্ধ থেকে যাবে, এর বাইরে তার কোনো পরিচিতি নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যদি বাইরের আউটার ক্লাসটার অবজেক্ট যদি তৈরি না করি, তাহলে কিন্তু ভিতরের ক্লাসটার কোনো অস্তিত্ব নাই। আমি কথাটা বুঝতে পেরেছি কিনা, এখানে একটা এক্সাম্পল দেখেন। একটা ক্লাস আছে হচ্ছে এ, আচ্ছা, এই ক্লাসের পাবলিক অংশের মধ্যে আমি আরেকটা ক্লাস লেখার চেষ্টা করেছি, পাবলিক ডোমেনের মধ্যে ক্লাস বি। এবং ক্লাস বি এখান থেকে শুরু হয়েছে, তার কিছু প্রাইভেট অংশ আছে, পাবলিক অংশ আছে, তার মধ্যে কিছু মেথডও আছে। আচ্ছা, গেট ডাটা পুট ডাটা দুটো মেথড আছে। সো খেয়াল করে দেখেন, এই যে সেমিকোলন দিয়ে একটা ক্লাস আমার শেষ হচ্ছে, বেসিক্যালি এটা হচ্ছে ইনার ক্লাস, মানে ভিতরে যেই ক্লাসটা। সো এর বাইরে গিয়ে হচ্ছে মানে এটার পরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি আরেকটা ক্লাস শেষ হচ্ছে। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আউটার ক্লাসটা, মানে ক্লাস এটার ডেফিনেশন শেষ হচ্ছে এইখানে, ক্লাস বি এর ডেফিনেশনটা শেষ হচ্ছে এইখানে। আচ্ছা, এখন যদি জাস্ট কোড থেকে যদি বোঝার চেষ্টা করি, ক্লাস বিটা অ্যাকচুয়ালি পুরো হচ্ছে ক্লাস এ এর ভিতরে, ক্লাস এ এর বাইরে বি এর কোনো অস্তিত্ব অ্যাকচুয়ালি নাই, বা আমরা যেটাকে বলতেছি হচ্ছে স্কোপ। ঠিক আছে, সো ক্লাস এ এর বাইরে ক্লাস বি এর কোনো পরিচিতি নাই, এবং এই কারণে হচ্ছে এর বাইরে থেকে আমরা একে ব্যবহার করতে পারবো না। সো এই ক্লাসটার এখানে বি ক্লাসটার ডেফিনেশন এখানে শেষ হয়েছে, তারপরে আমি যদি চাই এখানে যে কোনো ধরনের প্রসেসিং করতে পারবো, সেটা কিন্তু এ ক্লাসের ভিতরে হবে অ্যাকচুয়ালি। এটার অবজেক্ট তৈরি করব, এটার বিভিন্ন ফাংশনকে কল করবো, যত ধরনের কাজ করতে চাই সব এখানে করতে পারবো। ঠিক আছে, সো
এখন মেইন ফাংশনটার দিকে খেয়াল করে বা এটার অবজেক্টটা তৈরি করছি। সো এ স্কোপ রেজলিউশন অপারেটর বি, তারপর একটা অবজেক্টের নাম। আচ্ছা, সো এইটা দিয়ে আমি আসলে কি করার চেষ্টা করছি খেয়াল করেন। এটা দিয়ে হচ্ছে আমি বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছি, যেটা আলটিমেটলি এ ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে, তারপরে গিয়ে হচ্ছে তার গেট ডাটা মেথডকে কল করছি, তার পুট ডাটা মেথডকে কল করছি। আচ্ছা, সো এটার জন্য আগে অবশ্যই আমাকে এ ক্লাসকে স্পেসিফাই করে আসতে হবে যে এ ক্লাসের ভিতরে যে বি ক্লাস তার আমি অবজেক্টটা তৈরি করছি, তারপরে সেটার সাপেক্ষে অ্যাক্সেস করছি। তো এখানে যদি জাস্ট বি ওবিজি যদি দেই তাহলে সে কোনো কিছুকে চিনতে পারবে না। ঠিক আছে, কারণ বি ক্লাসের কোনো অস্তিত্ব নাই এখানে। এই জন্য এ ক্লাসটার সাপেক্ষে আমি বি ক্লাসটাকে কল করছি। আমরা এর আগে স্কোপ রেজলিউশন অপারেটরের ব্যবহার দেখে আসছি, যে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করি যেটা কোন ক্লাসের জন্য আমার কাজটা করা হচ্ছে। ঠিক আছে, সো এইখানে এ ক্লাসের ভিতরে যে বি ক্লাসটা আছে তার একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছে। সো এই জন্য সিনট্যাক্সটা হচ্ছে এ স্কোপ রেজলিউশন অপারেটর বি, দেন হচ্ছে বি এর যে অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি তার নাম। সো এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাসের ভিতরে একটা ক্লাসকে ডিক্লেয়ার করতে পারি, যদি যেটা বললাম যেটা খুব বেশি ব্যবহৃত হয় না, বাট যদি করে থাকি তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এবং সেক্ষেত্রে তাকে ব্যবহার করতে হবে আমাকে এরকম একটা ফরমেশন ব্যবহার করে। দেন আরো একটা ক্লাস লোকাল ক্লাস। এটা অনেকটুকুই মানে যেটা বললাম কম খুব বেশি একটা ইউজ করা হয় না, বাট এরকম ভাবে হচ্ছে একটা ক্লাসকে আমরা একটা ফাংশনের ভিতরেও ডিফাইন করতে পারি। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসকে ডিফাইন করেছি, আর এখন যদি আমরা একটা ফাংশনের ভিতরে যদি একটা ক্লাসকে ডিফাইন করি সাধারণত সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লোকাল ক্লাস। সো এটারও ব্যবহার খুবই সীমিত, কেননা একটা ফাংশনের ভিতরে যদি আমরা একটা ক্লাসকে যদি ডিফাইন করি, সিমিলারলি সেই স্কোপটা আবারও লিমিটেড হয়ে গেল। কেননা একটা ক্লাস লিখি বা যাই কিছু লিখি না কেন, একটা ফাংশনের লাইফ টাইম কতটুকু, ওই ফাংশনটার সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে হচ্ছে তার লাইফ টাইম, এটার ভিতরে যত ধরনের ভেরিয়েবল আছে যত ধরনের প্রপার্টি আছে ওইখান থেকে হচ্ছে তার লাইফ টাইম শুরু। এই ফাংশনটা যেখানে এক্সিকিউশন করে রিটার্ন স্টেটমেন্ট যখনই চলে আসতেছে বা সেকেন্ড ব্র্যাকেটটা যখন ক্লোজ হচ্ছে, তারপরে কিন্তু এই ফাংশনটার আর কোনো অস্তিত্ব নাই, বা এই ফাংশনটার অস্তিত্ব আছে, ফাংশনের ভিতরে যে সমস্ত প্রপার্টি আছে তার কোনো অস্তিত্ব ওই ফাংশনটার বাইরে আর তখন থাকে না। সো ঠিক সিমিলার কনসেপ্টেই আমরা ফাংশনের ভিতরে ক্লাস লিখতে পারবো, বাট সেটারও স্কোপ থেকে যাবে শুধুমাত্র ওই ফাংশনটার ভিতরে। এবং এই জন্যই বলা হচ্ছে several restrictions apply to local classes. So first of all member functions must be defined within the class declaration. আচ্ছা, মানে আমি ফাংশনের ভিতরে যে ক্লাসটা লিখতেছি তার ভিতরেই হচ্ছে আমার মেম্বার ফাংশনগুলোর ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে, বাইরে গিয়ে আমি লেখার কোনো সুযোগ নেই যে স্কোপের কারণে। The local class may not use or access local variables of the function in which it is declared. আচ্ছা, সো আমি যেই ফাংশনটার ভিতরে আমি ক্লাসটা লিখতেছি সে ওই ফাংশনটার লোকাল ভেরিয়েবলগুলোকেও অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটার ভিতরে আমি যদি কোনো ধরনের অবজেক্ট তৈরি না করি, ঠিক আছে, সে কিন্তু অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারছে না। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমার বাইরের বা ক্লাসের বাইরে যেহেতু মেম্বার ভেরিয়েবলগুলো ফাংশনের ভিতরকার যে ভেরিয়েবলগুলো সেটা কিন্তু ওই লোকাল ভেরিয়েবলটার জন্য হচ্ছে আউটসাইড দ্য ক্লাস, যার জন্য হচ্ছে তাদেরকেও সে অ্যাক্সেস করতে দেয় না। A local class has access to static local variables declared within the function or those declared as extern. ঠিক আছে, সো তার ভিতরে যদি কোনো স্ট্যাটিক ভেরিয়েবল থাকে সে ওগুলোকে ব্যবহার করতে পারে, অথবা যদি বাইরের থেকে যদি কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে যদি সে ইউজ করতে চায় তাহলে সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা অবশ্যই এক্সটার্ন আগে থেকে ডিক্লেয়ার করা থাকতে হবে, না হলে সেটাকে ব্যবহার করতে পারবে না। And no static variables may be declared inside a local class. ঠিক সিমিলার কনসেপ্ট, যে আমার ওই ফাংশনকে যদি কল করা না হয় তাহলে আমার এই ক্লাসের কোনো অবজেক্ট আমি তৈরি করতে পারবো না। সো এটার ভিতরে যদি আমি স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে তো আমি তো এর বাইরে কোনো অস্তিত্বই খুঁজে পাবো না, যেখানে আমার স্ট্যাটিক ভেরিয়েবলের কনসেপ্টই হচ্ছে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। সো এটাকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো এবং সবাই সেম কপিটার উপরে কাজ করবে। সো এই জন্য
আমার লোকাল ফাংশনের ভিতরে বা ইভেন নেস্টেড ক্লাসের ভিতরেও আমি স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো না। সো এটার সাপেক্ষে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করে দেখেন। এখানে এই ফাংশনটাকে এক্সটার্ন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, মানে গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, সো সরি, এখানে আগে খেয়াল করি, এই হচ্ছে আমার এফ ফাংশনটা, এটার ভিতরে হচ্ছে আমার মাই ক্লাস নামক একটা ক্লাসকে আমি ডিক্লেয়ার করেছি। এটার ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, ফাংশন আছে। ইম্পর্টেন্টলি ক্লাসটা ডিক্লারেশন শেষে আমি তার একটা অবজেক্ট তৈরি করলাম, এবং অবজেক্ট তৈরি করার পরে এই অংশের ভিতরে হচ্ছে আমার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনের ভিতরে, এখন এই অংশের কাজগুলো হচ্ছে ফাংশনের ভিতরে। এখানে ক্লাসের ডিক্লারেশনটা শেষ। সো ক্লাসের ডিক্লারেশন শেষ হওয়ার পর তার আমি অবজেক্ট তৈরি করতে পারলাম। সো অবজেক্ট তৈরি করার পরে আমি যত ধরনের প্রসেসিং আছে আমি চাইলে এই ফাংশনের ভিতরে এখন করতে পারি, নর্মাল ফাংশনের মধ্যে আমরা যেভাবে কাজ করে থাকি সেই অনুযায়ী, ঠিক আছে। বাট এই ফাংশনটার ভিতরে, এই ফাংশনটার বাইরে এই ক্লাসটার কোনো অস্তিত্ব থাকবে না। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। সো এখানে আমি জাস্ট হচ্ছে ফাংশনটাকে কল করতে পারবো, বাট এইখানে আমি এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু মানে স্পেশাল ক্লাস। লোকাল ক্লাসটা একটু আরেকবার বুঝে দেন স্যার। হ্যালো হ্যাঁ, শুনতে পেয়েছি আমি। হ্যালো স্যার। হ্যালো, স্যার লোকাল ক্লাসটা একটু আরেকবার একটু স্যার লোকাল ক্লাসটা একটু আরেকবার শুনতে বুঝে পেয়েছি, দেন। শুনতে পেয়েছি। লোকাল ক্লাসের কথা আমরা যেটা বলছি, যে একটা ফাংশনের ভিতরে যদি আমি একটা ক্লাসকে ডিফাইন করি, ঠিক আছে, যেমন এটা একটা ফাংশন, রাইট, ভয়েড এফ। সো এটা কোনো কিছু রিটার্ন করবে না দেখে তার রিটার্ন টাইপ ভয়েড, ফাংশনের নাম হচ্ছে এফ। এই মুহূর্তে কোনো প্যারামিটার পাস করি নাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এটা একটা ফাংশন। সো একটা ফাংশনের ভিতরে যদি আমি একটা ক্লাসকে ডিফাইন করি, তাহলে সেই ক্লাসটাকে আমরা বলবো হচ্ছে লোকাল ক্লাস। আচ্ছা, যেমন এখানে যে মাই ক্লাস নামক যে ক্লাসটা আমি ডিক্লেয়ার করেছি এই ফাংশনটার ভিতরে, ঠিক আছে। সো এই টাইপের ক্লাসকে আমরা বলছি হচ্ছে লোকাল ক্লাস। এখন এই লোকাল ক্লাস যদি আমি ডিক্লেয়ার করি, তাহলে তার কিছু বৈশিষ্ট্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমি যদি লোকাল ক্লাস যদি ব্যবহার করি, তাহলে সে কি কি কাজ করার ক্ষমতা আছে, বা তার স্কোপ বা অ্যাক্সেসিবিলিটি কতটুকু, সেরকম কিছু বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে। সো প্রথম কথাই হচ্ছে, it is known only to that function and unknown outside of it, ঠিক আছে। মানে ফাংশনটার সাপেক্ষে কথাটা বলা হচ্ছে, এটা শুধুমাত্র এই ফাংশনটার ভিতরেই তার অস্তিত্ব আছে, মানে এই মাই ক্লাসটার অস্তিত্ব শুধুমাত্র এই ফাংশনটার ভিতরে। যেমন আমি এখানে এটার অবজেক্ট তৈরি করেছি, কিছু আউটপুট নেওয়ার চেষ্টা করতেছি, বা গেট ফাংশন, পুট ফাংশন, এগুলাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো বা করছি। সো এই কাজটুকু আমি করতে পারবো শুধু এই এফ ফাংশনটার ভিতরে, এর বাইরে এই মাই ক্লাসের কোনো অস্তিত্ব নাই, মানে মাই ক্লাসের কোনো অবজেক্ট আমি এই ভয়েড এফ ফাংশনটার বাইরে তৈরি করতে পারবো না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আর এর বাইরে আরো কিছু স্পেশাল কোনো রেস্ট্রিকশন এখানে বলা হচ্ছে, যে তাকে দিয়ে আর কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, ঠিক আছে। তো প্রথম কথা যেটা বলা হচ্ছে, অল মেম্বার ফাংশনস মাস্ট বি ডিফাইন্ড উইদিন দ্য ক্লাস ডিক্লারেশন। মানে কি, আমি এখানে যে মেম্বার ফাংশনগুলো লিখছি এই ক্লাসের জন্য, এই ডিক্লারেশনটা এটার ভিতরেই দিয়ে দিতে হবে। এটার বাইরে এসে, ক্লাসটার বাইরে এসে এখানে আমি এটা তৈরি করতে পারবো না। নর্মালি আমরা ক্লাসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজ করে থাকি, যে এখানে জাস্ট প্রোটোটাইপটা দিয়ে আসি, তারপর হচ্ছে তার ডেফিনেশনটুকু ক্লাসের বাইরে এসে দিতে পারি। বাট এটা যদি লোকাল ক্লাস হয়ে থাকে, তাহলে সেই কাজটা আমরা করতে পারবো না, সেটা ডিক্লারেশনটা এই ক্লাসটার ভিতরেই দিয়ে দিতে হবে। হচ্ছে রেস্ট্রিকশন। The local class may not use or access local variables of the function in which it is declared. So এখানে যদি আমি কোনো ধরনের লোকাল ভেরিয়েবল দিই নেই, ফর এক্সাম্পল আমার এখানে দুটো ভেরিয়েবল আছে, ইন্টিজার I, j, ঠিক আছে। সো এই ভেরিয়েবল গুলোকেও এই ক্লাসটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তার কারণ কি, সে যদি এখানে যদি কোনো ধরনের চেঞ্জ যদি করে, ঠিক আছে, এই চেঞ্জটার রিফ্লেকশন কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তার কারণ এই ক্লাসটার অবজেক্ট তৈরি না করা পর্যন্ত কিন্তু ওই অংশের রিফ্লেকশনটা এখানে পাওয়া যাবে না।
বা অ্যাকচুয়ালি এখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি। আমি যদি ক্লাসের অবজেক্টের সাপেক্ষে যদি এটাকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা মাল্টিপল কপি আমাদের তৈরি করতে হবে। কথাটা কি বলার চেষ্টা করলাম, ফর এক্সাম্পল আমার OB1, OB2 নামক দুইটা ভেরিয়েবল যদি তৈরি করার চেষ্টা করি, এবং এই যে আই ভেরিয়েবল, আচ্ছা এটার সাথে এটা কনফ্লিক্ট হতে পারে, আমি জাস্ট জে এর সাপেক্ষে কথাটুকু বলি। এখানে খেয়াল করে দেখেন, জে নামক একটা ভেরিয়েবল আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি, এবং এইখানে কোনো কারণে সে যদি জে কে যদি ইনিশিয়ালাইজ করার চেষ্টা করে, ফর এক্সাম্পল আই কে না, যে মানে আমি বোঝানোর চেষ্টা করছি এই এফ এর ভিতরে যেই ফাংশনের ভিতরে যেই ভেরিয়েবলটা আছে সেটাকে যদি সে অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে কি ঘটনা ঘটবে আসলে? আমার OB1 এর সাপেক্ষে জে এর একটা কপি তৈরি করতে হবে, OB2 এর সাপেক্ষে জে এর জন্য আরেকটা কপি তৈরি করে সেখানে কাজটা করতে হবে, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। তার কারণ এটা কিন্তু একটা ফাংশন। এটা যদি একটা ক্লাসের ভেরিয়েবল হতো, তাহলে তো প্রত্যেকটা অবজেক্টের সাপেক্ষে একটা একটা করে কপি তৈরি হতো। কিন্তু এটা তো ফাংশনের একটা ভেরিয়েবল, তার তো একাধিক কপি তৈরি হবে না। সুতরাং এখানে যদি আমি অবজেক্ট তৈরি করে সেখান থেকে যদি ফাংশনের ভেরিয়েবলকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে সেটা অ্যাকচুয়ালি পসিবল না, বা এটা ইনভ্যালিড। ঠিক আছে? সো এই জন্য ওই কথাটা বলা হচ্ছে, দ্য লোকাল ক্লাস may not use or access local variables of the function in which it is declared. Okay. Thirdly, a local class has access to static local variables declared within the function. So এই ফাংশনটার ভিতরে আমি যদি কোনো ধরনের স্ট্যাটিক ভেরিয়েবল যদি ডিফাইন করি, তাহলে সে ওটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? আর কাকে পারবে? or those within the function or those declared as extern। ঠিক আছে? অথবা এক্সটার্ন হিসেবে যদি কোনো ভেরিয়েবলকে যদি, বা এক্সটার্ন মানে কি, এক্সটার্নাল ভেরিয়েবল। সো এক্সটার্নাল হিসেবে যদি কোনো ভেরিয়েবলকে যদি আমি ডিক্লেয়ার করার চেষ্টা করি, তাহলে সেটাকে আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সরি, নো স্ট্যাটিক ভেরিয়েবলস মে বি ডিক্লেয়ার্ড ইনসাইড এ লোকাল ক্লাস। সো তার ভিতরে আমি কোনো স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। জাস্ট আ মিনিট। ওকে, সো আমি কি এখন কি বুঝতে পেরেছি যে জি স্যার। সো অ্যাকচুয়ালি এটা আমরা পসিবল না, এটা কেটে দিচ্ছি। কি ব্যাপার, সেটা আমি আইকে ইনিশিয়ালাইজ করছি। ওকে, সো নেক্সট আমরা চলে যেতে চাচ্ছি হচ্ছে অ্যারেজ অফ অবজেক্ট। মানে অবজেক্টের যদি আমি অ্যারে যদি তৈরি করতে চাই, মানে আমার যদি একাধিক অবজেক্ট, সো অ্যারের কনসেপ্ট যেই কারণে এসেছে যে আমি একই টাইপের 100 1000 এরকম এলিমেন্ট থাকবে। সো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি না করে অ্যারে নিয়ে আসলাম। এখানে ঠিক সিমিলার কনসেপ্ট, যে আমার অবজেক্ট হতে পারে 100 1000। ফর এক্সাম্পল আমি যদি একটা ব্যাংকের কাস্টমারকে যদি একটা অবজেক্ট চিন্তা করি, ঠিক আছে, তাহলে একটা ব্যাংকের মধ্যে আপনি চিন্তা করতে পারেন কয়েক হাজার ক্লায়েন্ট আছে। সো প্রত্যেকটা ক্লায়েন্টই হচ্ছে এক একটা অবজেক্ট। তাহলে আমি কি করব? প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এরকম ভাবে ভেরিয়েবল বা অবজেক্ট লিখবো, অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3 এরকম ভাবে কি লিখবো? ডেফিনেটলি না। সো আমার অবশ্যই অ্যারে টাইপের একটা, যেহেতু এখানে সিমিলার স্ট্রাকচার, প্রত্যেকটা অবজেক্টের স্ট্রাকচার তো সেম, একই টাইপের, একই ক্লাস থেকে হচ্ছে তারা তৈরি হচ্ছে, সুতরাং তারা যেহেতু একই টাইপের, সুতরাং আমি তাদের জন্য সিমিলার কাইন্ডের একটা ডাটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে অ্যারে, যেটার মধ্যে আমরা সিমিলার টাইপের ডাটা রাখতে পারি। সো এখানে আমরা নর্মালি যেভাবে হচ্ছে একই টাইপের ভেরিয়েবলের জন্য অ্যারে ব্যবহার করি, সো একই টাইপের অবজেক্টের জন্য আমরা অ্যারেকে ব্যবহার করতে পারবো। সো সেটাই এখানে বলা হচ্ছে। সো এটা পসিবল। আর সিনট্যাক্সটা হচ্ছে কি, দ্য সিনট্যাক্স ফর ডিক্লেয়ারিং অ্যান্ড ইউজিং অ্যান অবজেক্ট ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইট ফর এনি আদার টাইপ অফ অ্যারে। মানে কি বলার চেষ্টা করছি আমরা,
নরমালি একটা ইন্টিজার অ্যারে যেভাবে ডিফাইন করি বা একটা ক্যারেক্টার অ্যারে যেভাবে ডিফাইন করি বা একটা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপের জন্য একটা অ্যারে যেভাবে ডিফাইন করি, অবজেক্টের জন্য অ্যারেটা ঠিক সিমিলার ওয়েতে আমরা ডিফাইন করব। একই প্রসেস, এখানে ভিন্নতা কোনো কিছু নাই। সো ইফ এ ক্লাস ডিফাইন্স এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, সো এখানে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপারটা কি কোথায় চলে আসবে? নরমালি আমরা অ্যারের মধ্যে রাখতাম হচ্ছে সিঙ্গেল ভ্যালু ভ্যারিয়েবল, রাইট? বাট এখানে আমাদের এক একটা অবজেক্টের মধ্যে, যেহেতু ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতেছি, তো একটা ক্লাসের মধ্যে আমার একাধিক ইনিশিয়ালাইজেশন ভ্যালু থাকতে পারে, মানে যেগুলো হচ্ছে ডাটা মেম্বার, এবং তাদেরকে আমরা ইনিশিয়ালাইজ করে যখন অবজেক্ট তৈরি করি, তার মানে কি এই ভ্যালুগুলোর মধ্যে আমাকে ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমাকে ভ্যালু প্রোভাইড করতে হবে, যেটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করি। তো সেক্ষেত্রে এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলো আমরা কিভাবে দেব, সেই কথাটা আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। সো ইফ এ ক্লাস ডিফাইন্স এ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, initialize each object of that class in an array by specifying an initialization list. So সেই initialization লিস্টের মধ্যে আমার কি কি ইনফরমেশন থাকবে? For objects whose constructors have only one parameter, আচ্ছা, সো যাদের একটা মাত্র প্যারামিটার আছে, যেসব কনস্ট্রাক্টরের ক্ষেত্রে we can simply specify a list of initial values using the normal array initialization syntax. So normally আমরা যখন অ্যারেতে যখন ইনিশিয়াল ভ্যালু দিই, কমা সেপারেটেড ওয়েতে কিন্তু আমরা সেই ভ্যালুগুলো দিয়ে দিই। সো সেই কথাটাই বলা হচ্ছে এখানে, যদি কনস্ট্রাক্টরে যদি একটা মাত্র প্যারামিটার থেকে থাকে, ঠিক আছে, মানে সে যদি একটা মাত্র ভ্যালু দিয়ে যদি তার ইনিশিয়ালাইজেশনের কাজটা করে থাকে, তাহলে সেই জিনিসটা আমরা সহজেই এখানে করে ফেলতে পারি, মানে ওই সিমিলার ওয়েতে আমরা সিম্পলি একটা লিস্ট স্পেসিফাই করি, মানে প্রথম অবজেক্টের মধ্যে ভ্যালু কত যাবে, দ্বিতীয় অবজেক্টের মধ্যে ভ্যালু কত যাবে, সেটা দিয়ে নরমালি অ্যারে যেভাবে ইনিশিয়ালাইজেশন করি সেটা দিয়ে হচ্ছে কাজটা করে ফেলে। ওকে, as each element in the array is created, a value from the list is passed to the constructor's parameter. ঠিক আছে, মানে প্রথম ভ্যালুটা প্রথম অবজেক্টের প্যারামিটারে চলে যাবে, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয় অবজেক্টের প্যারামিটারে চলে যাবে, তৃতীয় ভ্যালুটা তৃতীয় অবজেক্টের প্যারামিটারে চলে যাবে, এভাবে প্রত্যেকটা অ্যারে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। সো আমার যদি 10টা অবজেক্টের অ্যারে যদি হয়ে থাকে, তাহলে আমি 10টা ভ্যালু স্পেসিফাই করব, সেই 10টা ভ্যালু দিয়ে 10টা অবজেক্টের ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। কি বলার চেষ্টা করছি, একটা এক্সাম্পলের সাপেক্ষে বলার চেষ্টা করি। সো আমার একটা ক্লাস আছে নাম সিএল, এবং সেটার ভিতরে একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে যার নাম হচ্ছে আই। সো এটা প্রাইভেট ভ্যারিয়েবল, তার পাবলিক অংশে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সেট আই, যে আসলে কি করতেছে, আই এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছে বা সেট করছে, এই যে আমি প্যারামিটার যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটা দিয়ে। আরেকটা ফাংশন আছে গেট আই, যে আসলে কোনো কিছু প্যারামিটার হিসেবে কোনো কিছু নিচ্ছে না, রিটার্ন করছে আই এর ভ্যালুটা। সো নর্মালি এদেরকে আমরা গেট সেট মেথড বলি। সো গেট মেথড দিয়ে আমরা কি করতে পারি, কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের ভ্যালুটা কত সেটা জানতে পারি। সো নর্মালি একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, যেমন এটা হচ্ছে আমার গেট মেথডটা, যে আই নামক ভ্যারিয়েবলটার মধ্যে আমার প্রাইভেট যে ভ্যারিয়েবলটা আছে তার ভ্যালুটা কত, সো সে আমাকে এটা রিটার্ন করে দিচ্ছে। এটা হচ্ছে গেট মেথড। আর একই রকম ভাবে আরেকটা হচ্ছে সেট মেথড, যেটা দিয়ে আমরা আসলে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করি বা ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি। যেমন এখানে আমাদের ক্লাসের যে ভ্যারিয়েবলটা আছে আই, সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করার চেষ্টা করছি বা অ্যাসাইন করার চেষ্টা করতেছি একটা ভ্যালু, যেটা আমি একটা প্যারামিটারের মাধ্যমে পাস করছি। সো নর্মালি সেট মেথডের মধ্যে একটা প্যারামিটার থাকে, সে সাধারণত কোনো কিছু রিটার্ন করে না, একটা ভ্যালু জাস্ট অ্যাসাইন করে বা ইনিশিয়ালাইজেশন করে। অন্যদিকে গেট মেথডে কি কাজ করে, সে কোনো ধরনের প্যারামিটার নেয় না, বাট একটা ভ্যালু রিটার্ন করে, কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে কত ভ্যালু আছে সে এটা রিটার্ন করে। তো যাই হোক, এটা হচ্ছে এরকম দুইটা মেথড তার মধ্যে আছে, একটা গেট মেথড, একটা সেট মেথড। এখন দেখি আমরা মেইন ফাংশনের মধ্যে এসে এই সিএল ক্লাসটার আমি 3টা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছি। সো সিনট্যাক্সটা দেখেন একদম সিমিলার, আমরা যেরকম ভাবে একটা ইন্টিজার অ্যারে লেখার চেষ্টা করি, সিএল এর জায়গায় যদি আমি ইন্টিজারকে যদি কল্পনা করি, সো ইন্টিজার দেন ওবি নাম, তার 3টা ভ্যালু যাতে সে স্টোর করতে পারে, সো 3টা এলিমেন্টের একটা অ্যারে ডিফাইন করছি। সিমিলার কনসেপ্ট বা সিনট্যাক্স হচ্ছে অবজেক্টের জন্য। সো এখানে আমার ডাটা টাইপের জায়গায় হচ্ছে ক্লাসের নাম, কোন ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, অবজেক্টের নামগুলা কি। সো আর এটা হচ্ছে আমি কয়টা এরকম অবজেক্ট তৈরি করব।
ওকে, সো সিনট্যাক্সটা হুবহু সেম। এখন চলে আসি, এখানে আমার একটা ইন্টিজার আই। এখন খেয়াল করে দেখেন, ক্লাসের ভিতরে একটা আই আছে, আবার মেইন ফাংশনের ভিতরে একটা আই আছে। দুইটার মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হবে কিনা, কোয়েশ্চেন হচ্ছে সেটা। স্যার হবে না। হবে না, তো খুব ভালো কথা। কেন হবে না? স্যার এটা প্রাইভেট আছে, এটাকে অ্যাক্সেস বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। ভেরি গুড, ভেরি গুড। সো একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এখানে ক্লাসের মধ্যে হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা আছে, সো এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করাই যাবে না। দ্বিতীয় আরেকটা ব্যাপারও এখানে আছে, এটা একটা ফাংশন, তাই না? এই ফাংশনের সাপেক্ষে আই হচ্ছে একটা ভেরিয়েবল, এবং আমরা একটু আগে আরো একটা জিনিস আলোচনা করে আসছি যে একটা ফাংশনের লাইফ টাইম বা স্কোপ হচ্ছে শুধুমাত্র এই ফাংশনটার ভিতরে, ঠিক আছে? সো এই ফাংশনটার এই যে আই ভেরিয়েবলটা, এটাও এখানে কোনো পরিচিতি নাই, ঠিক আছে? বাট এটার পরিচিতি বাইরে আছে, কিন্তু এটা প্রাইভেট হওয়ার কারণে এটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না। সুতরাং একই নামে দুইটা ভেরিয়েবল থাকতে পারে, বাট যদিও এটা আমরা সবসময় এটাকে ডিসকারেজ করি, যে নাহলে কনফিউশন সৃষ্টি হবে। বাট এখানে দেয়া আছে আপনাদের বোঝার সুবিধার জন্য। সো এইখানে একটা লোকাল ভেরিয়েবল আছে হচ্ছে আই। ওকে, সো আমার অবজেক্ট হচ্ছে তিনটা। নর্মালি এর মধ্যে আমরা যেভাবে ভ্যালু অ্যাসাইন করি বা ইনিশিয়ালাইজ করি, ঠিক সেম কনসেপ্ট এখানে আমরা কি করতেছি, একটা ফর লুপ চালানোর চেষ্টা করছি। সো ফর i is equal to 0, i is less than 3, i plus plus, যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হচ্ছে এবং যেটা 3 এলিমেন্টের বলেছে, তার মানে আমার ইন্ডেক্সিংটা হবে 0 থেকে n-1 বা 3-1 or less than 3 পর্যন্ত আমার এটা যাবে। সেখানে এসে আমি কি করছি, ফর লুপটার ভিতরে, এখানে যদিও সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় নাই, এটা হচ্ছে ফর লুপের স্টেটমেন্ট। যদি একটা মাত্র স্টেটমেন্ট হয় তার, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ না করলেও হয়, বাট একাধিক স্টেটমেন্ট হলে অবশ্যই আমার সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। আমি আশা করছি আমি এই যে কথাটা বললাম এটা সবাই আমরা জানি বা বুঝতে পেরেছি, না জানলেও। সো ওবিআই, এটা দিয়ে আমি কি আসলে চেষ্টা করছি, কাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি? আই দ্বারা আমার কি বোঝাচ্ছে, ইন্ডেক্সগুলো, ঠিক আছে? সো ওবি এই যে অ্যারের ইন্ডেক্সগুলো, সো ওবি এখানে প্রথমে আসবে হচ্ছে 0, তারপরে 1, তারপর 2, যেটা আমি লুপ চালাচ্ছি। সো ওবি 0 এটা ফার্স্ট যে অবজেক্টটা, সেটাকে অ্যাকচুয়ালি পয়েন্ট করার চেষ্টা করছে বা সেটাকে ইন্ডেক্সিং করছে। সেই অবজেক্টটা নর্মালি আমরা ওবি ডট সেট আই করতাম, এখন সেটা না করে ওবি 0 ডট সেট আই এই মেথডটাকে কল দিচ্ছি। সেটা দিয়ে আসলে কি করার চেষ্টা করছি, এটার ভিতরে একটা প্যারামিটার পাস করেছি i প্লাস 1, ঠিক আছে? সেট আই এই মেথডটার মধ্যে আমি একটা প্যারামিটার পাস করেছি i প্লাস 1, এই মুহূর্তে i এর ভ্যালু হচ্ছে 0, তার সাথে 1 যোগ করে মানে 1 হিসেবে হচ্ছে তাকে আমি সেট মেথডটাকে কল দিচ্ছি। তার মানে ob0 যেটা, সেটার জন্য আমার যে ক্লাস ভেরিয়েবল আছে i, তার ভ্যালুটা অ্যাসাইন হবে কত, 1। এটা আবার লুপের মধ্যে চলে যাবে, 1 এর জন্য যাবে, 2 এর জন্য যাবে। ঠিক সিমিলারলি 1 নম্বর অবজেক্টের জন্য, 0 নম্বর অবজেক্টের জন্য i এর ভ্যালু হচ্ছে 1, 1 নম্বর অবজেক্টের জন্য i এর ভ্যালু হচ্ছে 2, 2 নম্বর অবজেক্টের জন্য i এর ভ্যালু হচ্ছে 3। পরের লাইনে এসে বা পরের ফর লুপটার মধ্যে এসে সে জাস্ট হচ্ছে ওই জিনিসটাকে প্রিন্ট করার চেষ্টা করেছে। সো আমরা এটা একটু পরে আউটপুটটা দেখবো, যে আসলে যে কথাটা বললাম, 0 এর জন্য 1 আউটপুট আসার কথা, 1 এর জন্য 2 আসার কথা, 2 এর জন্য 3 আসার কথা, সেই আউটপুটটা আমরা পাই কিনা। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যারের ভিতরে যেভাবে কাজ করে থাকে। সো একটু এই মাত্র যে কথাটা খুব বললাম, এটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অথবা অন্যভাবে বললে যে এটা আসলে আমরা কি কাজ করার চেষ্টা করেছি, এটা কিছুটা হচ্ছে এরকম। এখানে কোনো চেঞ্জ নাই, ওই জিনিসটাকে আমি জাস্ট অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন হিসেবে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমার তিনটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো একটু আগে যেটা দেখালাম যে অ্যারের মধ্যে আমরা ফর লুপ চালাই একটা কাজ করতে পারি, অথবা এরকম একটা ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স আমরা কিন্তু জানি অ্যারের জন্য, ঠিক আছে? সো অ্যারের জন্য আমরা এরকম একটা ইনিশিয়ালাইজেশন সিনট্যাক্স জানি, যদি আমার 3টা এলিমেন্ট যদি হয়ে থাকে, তাহলে এখানে 3টা ভ্যালু কমা দিয়ে যদি আমি প্রোভাইড করি, তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে করসপন্ডিং ভ্যালুগুলো ইনিশিয়াল ভ্যালু হিসেবে চলে যাবে। তো সেক্ষেত্রে আমার এইখানে যে ফর লুপ দিয়ে যে আমি সেট করার কাজটা করেছি, সেটা আর করলাম না বা প্রয়োজন হচ্ছে না। পরে গেট মেথড দিয়ে কল করে জাস্ট টেস্ট করার চেষ্টা করছি যে আসলে কত ভ্যালু গেল। সো দুইটা জিনিসই সেম কাজ করবে, বাট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, বাট উদ্দেশ্য সেম।
এবং এই কথাটাই আমরা এইখানে বলার চেষ্টা করেছি। ঠিক আছে, যদি কোনো অবজেক্টের একটা মাত্র প্যারামিটার থেকে থাকে কনস্ট্রাক্টরের, তাহলে আমরা সিম্পলি ইনিশিয়াল ভ্যালুর একটা লিস্ট পাঠিয়ে দিতে পারি, যেটা হচ্ছে এইখানে করার চেষ্টা করেছি। না আমাদের এইখানে, আচ্ছা এখানে আরেকটা চেঞ্জ আছে, সরি বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এখানে সেট মেথড ব্যবহার না করে আমি একটা কনস্ট্রাক্টর কল দিয়েছি, এটা কনস্ট্রাক্টরকে ডিফাইন করেছি। সো যে হচ্ছে আসলে সেট মেথডের কাজটা করছে। ঠিক আছে, সো আই এর ভ্যালুটাকে সে ইনিশিয়ালাইজ করছে, প্যারামিটার দিয়ে আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি বা যে এর মাধ্যমে হচ্ছে সেই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছি। সো এইটা দিয়ে সে হচ্ছে যখন হচ্ছে কল দিচ্ছে, অ্যাকচুয়ালি কাকে কল দেওয়া হচ্ছে, আমার কনস্ট্রাক্টরকে। সো কনস্ট্রাক্টর সাথে সাথে হচ্ছে এই ভ্যালুগুলোকে হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু হিসেবে নিয়ে নিচ্ছে বা অবজেক্টের ইনিশিয়াল ভ্যালু হিসেবে ইউজ করছে। আচ্ছা, সো সেই হিসেবে একই রকম ভাবে 0 নম্বর অবজেক্টের জন্য 1 ভ্যালু চলে যাবে, 1 নম্বর অবজেক্টের জন্য 2 ভ্যালু হিসেবে চলে যাবে, 2 নম্বর অবজেক্টের জন্য 3 ভ্যালু হিসেবে চলে যাবে। যদি একাধিক ভ্যালু যদি হয়ে থাকে কনস্ট্রাক্টরের, সো সেই জন্য আসলে সিনট্যাক্সটা কিরকম হবে। সো এটার জন্য ইন জেনারেল যে সিনট্যাক্সটা, যেমন আগেরটার জন্যই যদি আমি সিনট্যাক্সটা যদি জেনারেলাইজ সিনট্যাক্সটা যদি চিন্তা করি, তাহলে আসলে কি হচ্ছে, আমার ক্লাসের যে কনস্ট্রাক্টরটা সিএল অ্যাকচুয়ালি হচ্ছে এখন কনস্ট্রাক্টর হিসেবে কল হচ্ছে। সো 1 দিয়ে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, 2 দিয়ে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, 3 দিয়ে কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তিনটা অবজেক্টের জন্য আমি এই তিনটা ভ্যালুকে হচ্ছে প্রোভাইড করে দিচ্ছি, বা কনস্ট্রাক্টর কল করে ইন্ডিভিজুয়াল প্যারামিটারের ভ্যালুগুলো আমি দিয়ে দিলাম। সো এই সিনট্যাক্সে আমার এখানে যদি প্যারামিটার যদি 5টাও হয়ে থাকে এক একটা অবজেক্টের, কোনো প্রবলেম নাই, প্রত্যেকটার ভিতরে আমি 5টা করে ভ্যালু প্রোভাইড করে দেব, প্রত্যেকটার ভ্যালু ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে ইফ অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর রিকোয়ার্স 2 or more arguments ইউজ দ্য লঙ্গার ইনিশিয়ালাইজেশন ফর্ম। সো এটা যে লঙ্গার ফর্মটা, এই যে লঙ্গার ফর্মটা সেটাকে আমরা ব্যবহার করার কথা বলছি যদি আমার নাম্বার অফ কনস্ট্রাক্টর যদি নাম্বার অফ প্যারামিটার্স ইন দ্য কনস্ট্রাক্টর যদি মোর দেন 1 হয়, 2 or more যদি হয়ে থাকে, তাহলে এই ফর্মটা আমরা ব্যবহার করতে পারবো। সো এইটারই একটা এক্সাম্পল, আমাদের এখানে কনস্ট্রাক্টরটা 2টা ভ্যালু নিচ্ছে ইনপুট। ঠিক আছে, প্যারামিটারটা 2টা ভ্যালু নিচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য। সো একটা এইচ কে আর একটা আই কে সে ইনিশিয়ালাইজ করছে। সো আমরা যখন অবজেক্ট তৈরি করতেছি, যে সিএল মানে হচ্ছে অবজেক্টের কনস্ট্রাক্টর, সো তার জন্য 2টা ভ্যালু, প্রত্যেকটা জন্য ভাবে 2টা করে ভ্যালু আমি স্পেসিফাই করে দিয়ে দিলাম। সো যেটা বললাম যে এরকম ভাবে আমার কনস্ট্রাক্টরের মধ্যে যদি 5টা প্যারামিটার থেকে থাকে, তাহলে আমি 5টা প্যারামিটার ইনিশিয়ালাইজ করে দিয়ে দিতে পারবো, এবং পরবর্তীতে এসে ফর লুপের ভিতরে আমি আসলে প্রত্যেকটাকে দেখতেছি আসলে ভ্যালুগুলো কত ভ্যালু। সো এটা হচ্ছে মোটামুটি অ্যারে অফ অবজেক্ট, বা আমি যদি অবজেক্টে যদি অ্যারে তৈরি করতে চাই, তাহলে অবজেক্ট কিভাবে তৈরি করতে পারি, সেখানে ভ্যালু যদি ইনিশিয়ালাইজ করতে চাই, সেখানে ভ্যালুগুলোকে কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, আমার অবজেক্টে যদি একাধিক ইনিশিয়ালাইজেশন ভ্যালু যদি থাকে, বা কনস্ট্রাক্টরের মধ্যে যদি একাধিক প্যারামিটার থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে অবজেক্টগুলোকে বা অ্যারের যে অবজেক্টগুলো আছে সেটাকে কিভাবে তৈরি করব, কনস্ট্রাক্টর কলগুলো কিভাবে হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। আশা করছি এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, আমাদের অ্যারে যদি বোঝা যায়, তাহলে এটার সাথে রিলেভেন্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের পয়েন্টার। সো পয়েন্টার হচ্ছে একটা রেফারেন্স টাইপ ডাটা স্ট্রাকচার, সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে যখন মূলত হচ্ছে অ্যাড্রেস নিয়ে যখন আমরা কাজ করি। ঠিক আছে, সো পয়েন্টার কি, আমরা যতটুকু জানি এই পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা আসলে কি করে, যার মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি অন্য আরেকটা ভেরিয়েবলের লোকেশন, মানে তার মেমোরি লোকেশন। আচ্ছা, সো এই পয়েন্টার ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস অফ এ লোকেশন ইন মেমোরি। মানে আমার একটা পার্টিকুলার ভেরিয়েবল যখন আমি ডিক্লেয়ার করছি, আমরা জানি যে ভেরিয়েবল আসলে কি, জাস্ট একটা মেমোরি লোকেশনকে আমি আইডেন্টিফাই করার জন্য একটা নাম দিচ্ছি, যে অমুক মেমোরিতে, মেমোরির অমুক লোকেশনে
আমার এই পার্টিকুলার ভেরিয়েবল একটা ভ্যালু স্টোর করা থাকবে। সো এই ভ্যালুটা যে স্টোর করা আছে এই লোকেশনে, এটা আমি কিভাবে চিনতে পারবো? সো এটার জন্য একটা আমরা আইডেন্টিফায়ার ব্যবহার করি। সেই আইডেন্টিফায়ারটাই হচ্ছে আসলে ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কোন লোকেশনে, মেমোরির কোন লোকেশনে আসলে লোকেট করা, সো সেই লোকেশনটার অ্যাড্রেসটাই হচ্ছে কন্টেন্ট করে একটা পয়েন্টার ভেরিয়েবল। সেই জন্য বলা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস অফ এ লোকেশন ইন মেমোরি। আচ্ছা, সো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যেটা অন্য একটা ভেরিয়েবল একটা কপির মতো কাজ করছে বা এলিয়াস হিসেবে কাজ করছে। আচ্ছা, এবং এটাকে অবশ্যই ডিক্লেয়ার করার আগে ইনিশিয়ালাইজ করে নিতে হয়। ফাংশনের ক্ষেত্রে, ফাংশনের মধ্যে এটা ব্যবহার বেশি হয়ে থাকে। ফাংশনে যখন আমরা প্যারামিটার পাঠাই তখন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যাড্রেস পাঠাই, মানে একাধিক কপি তৈরি না করে একটা কপির মধ্যেই হচ্ছে আমরা কাজটা করার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা পাঠিয়ে দিই, ফাংশন মানে ভেরিয়েবলের অ্যাড্রেসটা পাঠিয়ে দিই। তাহলে ওই যে নতুন যে কলি ফাংশনটা, সেটার ভিতরে যে কাজটুকু হচ্ছে একই ভেরিয়েবলটার উপরে কাজটা হয়, নতুন করে কোনো কপি তৈরি হয় না। যেমন আমরা কল বাই ভ্যালু যখন করি তখন আসলে কপি তৈরি হয়। সো কপি তৈরি না করে আমরা যদি চাই যে না একই ভেরিয়েবলের উপরে কাজ হবে, তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে রেফারেন্স মানে পয়েন্টার। যেমন এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে কাজ করে থাকে। যেমন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আছে x = 5, ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমরা একটা পয়েন্টার ডিফাইন করার চেষ্টা করতেছি ptr1, এবং ptr1 = $x। এই স্টেটমেন্টটুকুর মানে কি আমরা কি জানি? আমাদের এখানে এই মুহূর্তে যারা জি, স্যার। আছি, সো এটার মধ্যে কি আছে বা ptr1 এর মধ্যে কি স্যার থাকবে? ptr1 এর মধ্যে x এর অ্যাড্রেস আছে, x এর লোকেশন। x এর লোকেশনটা আছে, মানে ptr1 অ্যাকচুয়ালি কি লোকেট করবে? x নামক যে ভেরিয়েবলটা আছে, x ভেরিয়েবলের অ্যাড্রেস কে লোকেট করবে। x নামক যে ভেরিয়েবলটা আছে সেটা কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটাকে লোকেট করবে এক্স্যাক্টলি। ঠিক আছে, সো থ্যাংক ইউ অঙ্কন। সো একই রকম ভাবে এখানে আরো একটা পয়েন্টার ভেরিয়েবল দেখানোর চেষ্টা করা হচ্ছে ptr2 = ptr1। এটার মানে কি? স্যার ptr1 এর মানে কি বলে, ptr1 এর মধ্যে যে অ্যাড্রেসটা ছিল x এর, সেই অ্যাড্রেসটা আমি ptr2 এর মধ্যে রাখতেছি। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? এই যে ptr1 এবং ptr2 এখন কে কাকে নির্দেশ করছে? ptr1 এবং এখন ptr2। ptr2 x কে নির্দেশ করতেছে, সো ptr1 এবং ptr2 দুজনেই x কে নির্দেশ x কে করতেছে। নির্দেশ করতেছে। ওকে, সো আশা করি বাকিরাও বুঝতে পারতেছেন, যদিও একজনই অ্যান্সার করছে। সো এখন আমি ptr1 এর মধ্যে আবার পয়েন্টার ভেরিয়েবল হিসেবে 6 স্টোর করলাম। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে ভ্যালু। সো এই ক্ষেত্রে আমার কি চেঞ্জটুকু হবে? বলা যায় অঙ্কন স্ট্যাটিক ptr1 = 6 আমি যখন করলাম, এখন আমার চেঞ্জটুকু কি হলো? স্যার একই লোকেশনে দুইটা ভ্যালুই হয়ে গেল না? একই লোকেশনে মানে একই মেমোরি লোকেশনে দুইটা ভ্যালু হয়ে গেল না স্যার? না, এখন আমার 6 চলে আসবে। জি স্যার। স্যার 5টা কি হবে স্যার? 5 এখন আর থাকবে না। 5 থাকবে না। ঠিক আছে, আমরা দেখব এক্সাম্পল একটা এখানে স্যার। দেয়া আছে, এই এক্সাম্পলটা আমরা আলোচনা করব। পয়েন্টার মানে খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা এটাকে ঝামেলা মনে করে হচ্ছে খুব কমই ব্যবহার করি, বাট অ্যাকচুয়ালি এটা বুঝতে পারলে এটা নিয়ে অনেক এফিশিয়েন্টলি কাজ করা যায়। যেটা বললাম যে বারবার ভেরিয়েবলের কপি তৈরি করা। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার, ptr1 যেহেতু আমরা যে সি আউট করতেছি, হ্যাঁ, তার মানে ওইখানে তো তাহলে আউটপুট 6 দেবে সেটা প্রথমটায়। তাহলে না না, সেই জিনিসটি আমরা দেখব এক্সাম্পলে যে আসলে। আর দ্বিতীয়টা ওই যে অ্যাস্ট্রিক্স অফ ptr2, ওইখানে হচ্ছে 6 এর লোকেশন সে লোকেট করবে, অ্যাড্রেস লোকেট করবে। আচ্ছা, ওকে, সো এইটা সাপেক্ষে এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলটা হচ্ছে আমরা আলোচনা করব, আমাদের ক্লাস শেষ হয়ে আসছে, এই জিনিসটা আমরা দেখব, ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সো এটা সাপেক্ষেই হচ্ছে পয়েন্টার অফ অবজেক্ট। খুব সিম্পল জিনিস, অল্প একটু আলোচনা আমাদের।
যে আমরা যদি চাই অবজেক্টকে যদি পয়েন্টারের সাপেক্ষে যদি কাজ করতে চাই, ঠিক আছে, পয়েন্টার অফ অবজেক্ট হতে পারে, ঠিক আছে, যেরকম ভাবে পয়েন্টার অফ ভেরিয়েবল হয় একই রকম ভাবে পয়েন্টার অফ অবজেক্টও হতে পারে। তো সেই কথাটা বলা হচ্ছে just as you can have pointers to other type of variables, you can have pointers to object. But এখানে কি করতে হবে, when accessing members of a class given a pointer to an object, use the array operator instead of the dot operator. So ছোট্ট একটা চেঞ্জের জায়গা, সেটা হচ্ছে কি, আমরা নরমালি কোন একটা অবজেক্টের সাপেক্ষে কোন একটা ক্লাসের প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতাম তাহলে আমরা ব্যবহার করতাম হচ্ছে ডট অপারেটর। সাপোজ একটা অবজেক্টের নাম হচ্ছে ওবি, তাহলে তার প্রপার্টি একটা ভেরিয়েবল যদি আই থেকে থাকে তাহলে সেটাকে অ্যাক্সেস করতাম ডট আই দিয়ে, বা একটা ফাংশন যদি হয়ে থাকে ডিসপ্লে তাহলে সেটাকে আমরা অ্যাক্সেস করতাম ডট ওবি ডট ডিসপ্লে এইভাবে। কিন্তু এই যদি সেটা যদি পয়েন্টার হয়ে থাকে তাহলে সেই ডটের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যারে অপারেটর, সরি অ্যারো অপারেটর, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এখানে মূল আলোচনার বিষয়, শুধু এটুকুই, কারণ বাকি সবকিছু আমাদের পয়েন্টার যেভাবে কাজ করে থাকে একই রকম ভাবে সে কাজ করবে। যেমন when a pointer is incremented, যখন আমরা কোন একটা পয়েন্টারকে যদি ইনক্রিমেন্ট করি, it points to the immediate next location of its type, ঠিক আছে, মানে সে পরের অ্যাড্রেসটাতে চলে যাবে পয়েন্টারকে যদি আমি ইনক্রিমেন্ট করি, ঠিক আছে। সো সেম জিনিস, মানে এটা বলা হচ্ছে যে আমরা নরমালি যদি পয়েন্টারকে যদি ইনক্রিমেন্ট করি তাহলে হচ্ছে সে ওই টাইপের পরের এলিমেন্টটাতে চলে যায়। সো সেম ব্যাপারটা আমার অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। সো ইউ ক্যান অলসো অ্যাসাইন দ্য অ্যাড্রেস অফ এ পাবলিক মেম্বার অফ এন অবজেক্ট টু এ পয়েন্টার অ্যান্ড দেন অ্যাক্সেস দ্যাট মেম্বার বাই ইউজিং দ্য পয়েন্টার। ঠিক সিমিলার হতে এখানে ডাটা মেম্বারগুলোর কথা বলা হচ্ছে, যদি পাবলিক অংশে যদি কোনো ডাটা মেম্বার যদি থেকে থাকে তাহলে সেটাকে আমি পয়েন্টারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। সো ছোট্ট একটা সিম্পল এক্সাম্পল, ওই আগেরটার মতোই আমার একটা ভেরিয়েবল আছে হচ্ছে আই, যেটাকে হচ্ছে আমি এখানে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করছি। এখানে এসে খেয়াল করেন আমি একটা অবজেক্ট তৈরি করলাম ওবি নাম দিয়ে, এবং যেহেতু তার একটা প্যারামিটার আছে কনস্ট্রাক্টরের মধ্যে, সেই অনুযায়ী একটা ভ্যালু তাকে দেওয়ার চেষ্টা করলাম, মানে আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 88 দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, তার নাম হচ্ছে ওবি। তার সাথে ওই টাইপের একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, পয়েন্টার পি, এবং পি এর মধ্যে আমার কি থাকতেছে, এম্পারস্যান্ড ওবি। তার মানে কি, ওবি যে অবজেক্টটা আছে ওবি অবজেক্টের অ্যাড্রেসের লোকেশনটা এই মুহূর্তে কন্টেইন করতেছে আমার পি পয়েন্টারটার মধ্যে, ঠিক আছে। সো যেহেতু সে পয়েন্টার, সো তাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, মানে ওই অবজেক্টের কোনো প্রপার্টিকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কথা হচ্ছে ডট অপারেটর ইউজ না করে আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে অ্যারো অপারেটর, ঠিক আছে। সো এই জন্য পি অ্যারো গেট আই, মানে ওই অবজেক্টের গেট আই মেথডকে আমি কল দিচ্ছি, ঠিক যেভাবে আমি ওবি ডট গেট আই মেথডকে কল দিতাম, এখন পয়েন্টারের সাপেক্ষে পি অ্যারো গেট আই দিয়ে তাকে আমি কল করতে পারি। খুব সিম্পল, মানে আমাদের বোঝার জায়গাটা হচ্ছে এইটা, যে এইখানে কিভাবে কাজ করে। এই কাজটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এইখানে চেঞ্জের জায়গা হচ্ছে আসলে পয়েন্টারের সাপেক্ষে আমি অ্যাক্সেস করব তাদেরকে শুধু ডট অপারেটরের পরিবর্তে অ্যারো অপারেটর দিয়ে। সো এরকম আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন সেকেন্ড এক্সাম্পলটার কথা যদি বলি, আমার দুইটা প্যারামিটার, দুইটা কনস্ট্রাক্টর আছে। সো একটা হচ্ছে কোনো ধরনের প্যারামিটার নিচ্ছে না, একটা হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে, ঠিক আছে। সো দুই টাইপের প্যারামিটার দিয়ে হচ্ছে আমার কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে আমার ক্লাসটা ডিফাইন করা। সো এইখানে আমি যখন কনস্ট্রাক্টর কল করে যখন অবজেক্ট তৈরি করতেছি, ঠিক আছে, একটা অবজেক্ট অ্যারে তৈরি করতেছি 1 2 3 এরকম একটা ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিয়ে, তাহলে সে কোন কনস্ট্রাক্টরটাকে কল করবে, সেকেন্ড কনস্ট্রাক্টরটাকে কল করে অবজেক্টগুলো তৈরি করবে। মানে এক্ষেত্রে আমার আই এর ইনিশিয়ালাইজেশন ভ্যালু থাকবে যথাক্রমে 1 2 এবং 3, এবং ওই টাইপের আরেকটা পয়েন্টার আমি তৈরি করেছি পয়েন্টার পি নাম দিয়ে। এখন খেয়াল করে দেখেন ওবি কে আমি পয়েন্ট করার চেষ্টা করতেছি পি এর সাপেক্ষে, বা পি যে পয়েন্টারটা আমি ডিক্লেয়ার করেছি সেটার মধ্যে আমি অ্যাসাইন করলাম কি ওবি এর অ্যাড্রেস। ওকে, সো এখন এইটার সাপেক্ষে আমি হচ্ছে
এখানে এখন প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। ঠিক আছে, জাস্ট যেভাবে হচ্ছে আমরা আগে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করেছিলাম স্যার ফর পি লুপ এর চালিয়ে। মধ্যে ওই স্যার পি এর মধ্যে অবজেক্টের লোকেশন থাকবে না? পি এর মধ্যে লোকেশন থাকবে। ওকে, সো এভাবে প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে আমি এখন অ্যাক্সেস করার চেষ্টা করছি। ঠিক আছে, এবং যেটা বলেছিলাম যখন আমরা পয়েন্টারকে যখন আপডেট করতেছি, পয়েন্টার যখন ইনক্রিমেন্ট করতেছি, সে সাথে সাথে হচ্ছে পরের এলিমেন্টে চলে যাচ্ছে। সো এখানে এই জন্য হচ্ছে পরের ইমিডিয়েট পরের এলিমেন্টটাকে হচ্ছে সে অ্যাক্সেস করবে। সো এটাকে আমরা দেখব যে কিভাবে সে কাজ করছে, পয়েন্টের আপডেটটা কিভাবে হচ্ছে। এক্সাম্পলটা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো হুম হুম। স্যার, আগের আগের স্লাইডটা স্যার একটু জান। হ্যাঁ স্যার, এই যে পি ইকুয়াল মানে অবজেক্ট, মানে অবজেক্টটা আমরা পি এর মধ্যে রাখছি স্যার, এখানে আমরা পি এর মধ্যে তার লোকেশন রাখবো না, আমরা একটা এম্পারসেন্ট হবে না? আচ্ছা 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 আচ্ছা, রাইট। ওবি এম% হওয়া উচিত, ওবি এম% হওয়া উচিত। আমরা সেটা চেক করছি। ঠিক আছে, সো এম% হইতে হবে। ওকে, এম% এখানে একটা লাগবে। সো এটা সাপেক্ষে হচ্ছে আমরা তার হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসটা পেয়ে যাব এবং তারপরে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করব। আচ্ছা, এবং পিকে আমি ইনক্রিমেন্ট করার চেষ্টা করছি। সো এরকমই আরেকটা এক্সাম্পল। সো প্রত্যেকটা এক্সাম্পলের জন্য ব্যাপারটা সেম। সো এইখানে আমরা জাস্ট একটা কনস্ট্রাক্টর ডিফাইন করেছি এবং এখানে এসে একটা পয়েন্টার ডিফাইন করেছি এবং পয়েন্টারটার মধ্যে হচ্ছে আই এর যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, যে তার অ্যাড্রেসটা কত, আই এর অ্যাড্রেসটা কত। ওকে, সো আমরা এখন জাস্ট হচ্ছে একটু এক্সাম্পলগুলো দেখি, যে এক্সাম্পলগুলোর কথা বলেছি। সো আমাদের এগুলা কি ডিসকাশনের দরকার আছে? আমি অ্যাকচুয়ালি চলে যেতে চাই হচ্ছে অ্যারেতে। আমাদের অ্যারে নিয়ে হচ্ছে ডিসকাশন, মূলত অ্যারেতে জিনিসগুলো কিভাবে কাজ করছে। এখানে এগুলোকে অনেক সংক্ষেপ করে লেখা হয়েছে। সো এটাকে যদি দেখার চেষ্টা করি, যেটা বলেছিলাম যে আউটপুট হচ্ছে 1 2 3, সেটা কিভাবে এসেছে। সো আমরা আউটপুট যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এইখানে এই ফর লুপের ভিতরে, সিমিলারলি এটা ফর লুপের ভিতরে অ্যাকচুয়ালি। সো কাজটা হচ্ছে এইখানে আমরা ওবিআই, সো আমরা যদি সি আউট করি, আর একটু ইনফরমেশন কোটেশন দিয়ে ওবি, আমার অ্যাকচুয়ালি তার ভিতরে আই এর ভ্যালুটা কত সেটা আমি জানতে চাই।
সো ওবি আই এর ভিতরে আমার এই মুহূর্তে ভ্যালু কত সেটা আমি দেখতে চাচ্ছি, এবং সেটা দিয়ে হচ্ছে নিউ লাইন দিয়ে আমি শেষ করছি। এখন খেয়াল করে দেখেন, ওবি 0 এর ভিতরে হচ্ছে 1, ওবি 1 এর ভিতরে হচ্ছে 2, ওবি 2 এর ভিতরে হচ্ছে 3। আচ্ছা, সো প্রত্যেকটা এলিমেন্টকে আমি যখন সেট করতেছি এক বাড়িয়ে আমি তারপর হচ্ছে সেট করছি। সো একটা ফর লুপ চালিয়েছি, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার করসপন্ডিং ভ্যালুগুলো সেট হয়ে গেছে এবং তিনটা অবজেক্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে ওবি 0, একটা হচ্ছে ওবি 1, আর একটা হচ্ছে ওবি 2। আশা করছি এখানে কারো কোনো কনফিউশন নাই। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে আস্ক করতে পারি কোন জায়গাটা বোঝা যাচ্ছে না। সো সেকেন্ড যেটা আমরা দেখেছিলাম যে এটাকে আমরা যদি ইনিশিয়ালাইজ করি সরাসরি, সো সেক্ষেত্রে একইভাবে হচ্ছে ওই ইনিশিয়ালাইজেশনের কাজটা সে করে ফেলে। মানে আগের সিনট্যাক্সটাই অল্টারনেটিভ সিনট্যাক্স হচ্ছে এইটা, গিভেন দ্যাট আমার কনস্ট্রাক্টর হচ্ছে একটা মাত্র প্যারামিটার নেয়। সো এটা না দেখে আমরা হচ্ছে এইটা দেখার চেষ্টা করি। সো ইন্টিজার মেইন, এখানে একটু আমাদের ঝামেলা হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা হচ্ছে এইখানকার। আমরা জাস্ট এটাকে এক লাইনে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। সো এটা হচ্ছে আমার তিনটা অবজেক্টের ডিক্লারেশন। ওকে, সো এই ফাংশনটা হচ্ছে এইটার জন্য। ওকে, এটা হচ্ছে আমার মেইন ফাংশন, এইটুকু হচ্ছে আমার ক্লাস ডিক্লারেশন। ওকে, সো ক্লাসের ভিতরে এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর, এটা হচ্ছে আমার গেট মেথড, এটা হচ্ছে আরেকটা গেট মেথড। ওকে, তিনটা গেট মেথড পেলাম এবং সেটার সাপেক্ষে হচ্ছে আমরা তিনটা অবজেক্টের ইনফরমেশন এক্সট্রাক্ট করার চেষ্টা করতেছি। দেখি আউটপুটটা কি পাই। সো 1 2 3 4 5 6 কার জন্য আসছে ওই জিনিসটা যদি একটু আগের মতো যদি প্রিন্ট করার চেষ্টা করি। সো ফর লুপের ভিতরে আমি আরেকটু সি আউট করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি, ওবি ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে আই, তার ভিতরে হচ্ছে ব্র্যাকেট শেষ। ওকে, সো তাহলে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কার জন্য আসলে সে এই জিনিসটাকে প্রিন্ট করছে। সো ওবি 0 এর জন্য আমাদের চলে যাচ্ছে 1 2, ওবি 1 এর জন্য হচ্ছে 3 4, ওবি 2 এর জন্য হচ্ছে 5 6। আচ্ছা, সো কোডটার দিকে খেয়াল করি। সো প্রথম অবজেক্টটা, এখানে তিনটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করেছি, কনস্ট্রাক্টর হিসেবে পাঠিয়েছিলাম। প্রথমটার জন্য 1 2, তার মানে হচ্ছে ওবি 0 এর জন্য আমাদের যে কনস্ট্রাক্টর কল হচ্ছে সেটা 1 2 দিয়ে, এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 দিয়ে হচ্ছে প্রথম অবজেক্টের ইনিশিয়ালাইজেশন হয়েছে, এবং দ্বিতীয়টার জন্য 3 4, তৃতীয়টার জন্য হচ্ছে 5 6। ঠিক আছে, আর অবজেক্টগুলোর ইন্ডেক্সিং হচ্ছে 0 1 2। লাস্টলি ছিল হচ্ছে আমাদের পয়েন্টার। সো পয়েন্টারের জন্য যে কথাটা বলছিলাম যে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব আসলে পয়েন্টারের ভ্যালুগুলো কিভাবে থাকে বা কি ধরনের ভ্যালু থাকে অ্যাকচুয়ালি পয়েন্টারের ভিতরে।
সো এরর মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার, কোথায় কি সমস্যা? আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করে দেখি এটা আউটপুট কি আসতেছে। সো ব্ল্যাক স্ক্রিনটা দেখা যায়? জি স্যার দেখা যায়। খেয়াল করে দেখেন আমরা কি কি এখানে প্রিন্ট করার চেষ্টা করেছি। বি, আচ্ছা আমাদের এখানে কি কি আছে? বি ইজ ইকুয়াল টু আছে 100, একটা ইন্টিজার ভেরিয়েবল বি, এর ভ্যালু হচ্ছে 100। তারপর একটা ইন্টিজার পয়েন্টার, সেটার নাম দিয়েছি হচ্ছে এ। ইন্টিজার টাইপে একটা পয়েন্টার আছে এ। এই দুটোর মতো হচ্ছে আমাদের একটা হচ্ছে ইন্টিজার পয়েন্টার আর একটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার ভেরিয়েবলটা বি, সো বি এর ভ্যালু হচ্ছে 100। আর এম% বি, সো এম% দিয়ে আমরা অলওয়েজ লোকেট করার চেষ্টা করি তার অ্যাড্রেসটাকে। সো এম% বি এর ভিতরে আছে দেখেন কি, এই 0x দিয়ে কি স্পেসিফাই করি আমরা? হেক্সাডেসিমাল ভ্যালু। আচ্ছা, সো এটা বেসিক্যালি একটা অ্যাড্রেস 28FEFC এরকম কিছু একটা অ্যাড্রেস, মানে এটা কোনো ভ্যালু না। তারপরে এখানে আমরা যে কাজটা করার চেষ্টা করছিলাম, এর ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করছি। আচ্ছা, এর মধ্যে কি আছে আমাদের স্টেটমেন্ট অনুযায়ী? এর মধ্যে আছে এম% বি, তার মানে বি এর অ্যাড্রেসটা হচ্ছে আমার এ এর মধ্যে আছে। এ যে পয়েন্টারটা, এ পয়েন্ট করতেছে হচ্ছে বি এর অ্যাড্রেসকে, বা তার মধ্যে থাকতেছে হচ্ছে বি এর অ্যাড্রেস, ভ্যালু হিসেবে হচ্ছে বি এর অ্যাড্রেসটা থাকছে। এবং দেখেন 0x28FEFC, এই যে বি এর যে অ্যাড্রেসটা সেটাই হচ্ছে এ এর ভিতরে ভ্যালু আকারে আছে। ঠিক আছে, যেখানে এ এর যদি অ্যাড্রেসের কথা বলি, এম% এ দিয়ে আমি এ এর অ্যাড্রেসটা প্রিন্ট করার চেষ্টা করছি, সেটা একটা ডিফারেন্ট অ্যাড্রেস 28FEF8, এরকম একটা অ্যাড্রেস তার ভিতরে থাকতেছে। আর তার ভিতরে যদি ভ্যালু কত আছে, এ যে পয়েন্টারটা পয়েন্ট করতেছে কোন ভ্যালুটাকে, কোন ভ্যালুটাকে সে পয়েন্ট করতেছে, সেটা যদি আমরা প্রিন্ট করার চেষ্টা করি, দেখেন সে প্রিন্ট করতেছে হচ্ছে 100। এই যে পরের লাইনটা আমরা যে প্রিন্টগুলো করেছি, ঠিক আছে, সো একটা হচ্ছে এম% এ, মানে এ এর অ্যাড্রেসটা কত, এবং মানে এর অ্যাকচুয়ালি এখান থেকে প্রিন্টিং শুরু হয়েছে। সো এর ভ্যালু কত, এর অ্যাড্রেসে কত আছে, এবং এ যেখানে পয়েন্ট করে আছে সেখানে ভ্যালুটা কত আছে। সো এই যে এ যেখানে পয়েন্ট করে আছে সেখানে ভ্যালুটা দেখাচ্ছে 100, হুইচ ইজ বেসিক্যালি বি এর ভ্যালু। এবং আমরা এখানে দেখলাম এ অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসটাতে কন্টেন্ট করতেছে সেটা হচ্ছে বি এর অ্যাড্রেসটা। সো আমার মনে হয় এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ নেই। সো এইটার সাপেক্ষেই হচ্ছে পয়েন্টারের একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আমার সিএল ক্লাসটা, আর এটা একটা অবজেক্ট তৈরি করেছি 88 দিয়ে, পয়েন্টার পি দিয়ে, তার অ্যাড্রেসটা একটা ওই টাইপের একটা পয়েন্টার ডিফাইন করলাম, মানে ওই ক্লাসের একটা পয়েন্টার আমি অবজেক্ট তৈরি করলাম, এবং সেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসটাকে হচ্ছে পি দিয়ে পয়েন্ট করার চেষ্টা করতেছি যে অবজেক্ট আমি তৈরি করেছি। দেখি এটা রান করলে কি আউটপুট আমাদেরকে দেয়। 88 আমাদেরকে দিচ্ছে। 88 আছে কোথায়? 88 আমরা আরেকটু দেখার চেষ্টা করি। সো আমাদের এইখানে গেট আই নামক একটা মেথড আছে যে আসলে আমার আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে। সো আমি সরাসরি আরেকটা সি আউট দেওয়ার চেষ্টা করি, সেটা কার জন্য? ওবি অবজেক্টের গেট আই যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি একটু কল করার চেষ্টা করছি, মানে অবজেক্টের সাপেক্ষে। এটা তো পয়েন্টারের সাপেক্ষে, এটা আসলে আমি কল দেওয়ার চেষ্টা করছি অবজেক্টের সাপেক্ষে। যে ওবি অবজেক্টের যে গেট আই মেথড আছে তার সাপেক্ষে
বা তার মাধ্যমে আমি আই এর ভ্যালুটা অবজেক্ট ওবি অবজেক্টের আই এর ভ্যালুটা আমি জানার চেষ্টা করছি। সো দেখি এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি আসে। সো দুইটা ক্ষেত্রে দেখেন আউটপুটটা সেম 88 পাশাপাশি হয়ে গেছে, একটা ইন্ড এল দেওয়া উচিত। তাহলে 2 লাইনে চলে আসবে। ওকে, সো দুইটার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমার সেম আউটপুট আসতেছে। কারণটাও খুব অবভিয়াস, দুইটা সেমই আসার কথা, কেননা দুইটা সেম জিনিসকে অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে। এটা তো অ্যাকচুয়াল ভ্যালুটা কত আমরা সরাসরি দেখে নিলাম ওবি অবজেক্টের সাপেক্ষে, আর পি পয়েন্টারটাও অ্যাকচুয়ালি ওবি অবজেক্টকেই যে পয়েন্ট করতেছে সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই 88 এর মাধ্যমে বুঝতে পারতেছি। স্যার এখানে মাইনাস গ্রেটার দ্যান এই সাইনটা একটু বলবেন আরেকবার? মাইনাস গ্রেটার দেন এটা অ্যারো বলছি, অ্যারো সিম্বল, অ্যারো অপারেটর, মানে মাইনাস গ্রেটার দেন দিয়ে আসলে অ্যারো অপারেটর ডিফাইন করেছি। জি স্যার। ঠিক আছে, অ্যারো অপারেটর। ঠিক আছে, আমরা আগে ডট অপারেটর ব্যবহার করতাম, সেটার পরিবর্তে অ্যারো অপারেটর ব্যবহার করছি। আর অ্যারো অপারেটরকে এখানে কিভাবে লিখছি আমরা? মাইনাস গ্রেটার দেন সিম্বল দ্বারা। ঠিক আছে, সরাসরি তো কোনো অ্যারো অপারেটর নেই, সো মাইনাস গ্রেটার দেন সিম্বল দিয়ে আসলে একটা অ্যারো অপারেটরকে আমরা ডিফাইন করছি। সো এটাকে আমরা বলি হচ্ছে অ্যারো অপারেটর। ওকে, জি স্যার, এটা পয়েন্টারের জন্য শুধু। পয়েন্টারের জন্য, শুধু পয়েন্টারের জন্য। জি স্যার। অন্য ক্ষেত্রে কিন্তু তার কার্যক্রম কিন্তু পয়েন্টার না হয়ে এটা যদি অন্য একটা ভেরিয়েবল যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল ওবি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা এখানে অ্যারো তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখন রান করতে গেলেই সাথে সাথে হচ্ছে অ্যারো চলে আসবে, কারণ এরকম কোনো অপারেটর নাই, এটা শুধুমাত্রই পয়েন্টারের জন্য। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো মোটামুটি আমাদের আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। আমাদের পয়েন্টার অবজেক্ট বা অ্যারের অবজেক্ট, ফ্রেন্ড ফাংশন। একটা question ছিল। হ্যালো, স্যার পয়েন্টারটা আসলে কিভাবে ওই 88 থেকে অ্যাসাইন করছে ওইটা আর কি বুঝে নাই, অ্যাক্সেস করছে কিভাবে? পয়েন্টারটা কিভাবে ওই 88 ভ্যালুটাকে অ্যাক্সেস করলো? এটা যদি সরাসরি যদি আমরা যদি ইয়ে করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে একটু আগে যে কাজটা করেছিলাম, ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে হবে। একটু আগে যে এক্সাম্পলটা আলোচনা করেছিলাম, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করি এটার সাপেক্ষে আমরা এখানে কি করেছি। অ্যাকচুয়ালি ওবি একটা অবজেক্ট তৈরি করেছি, রাইট? ওবি একটা অবজেক্ট যার ভিতরে ভ্যালু আছে হচ্ছে 88। ওকে, আর একটা পয়েন্টার তৈরি করেছি ওবির সিএল ক্লাস টাইপের, মানে এটা একটা অবজেক্টের পয়েন্টার। ঠিক আছে, মানে সে অ্যাকচুয়ালি পয়েন্ট করছে কাকে? একটা অবজেক্টকে। যেরকম ভাবে একটা ইন্টিজার পয়েন্টার অবজেক্ট কি পয়েন্ট করে? একটা ইন্টিজার ভ্যালুকে লোকেট করে বা ইন্টিজার ভ্যারিয়েবলকে লোকেট করে। ঠিক আছে, সো এইখানে সে হচ্ছে পয়েন্টার টাইপের, যে টাইপটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে লোকেট করার জন্য আমি পয়েন্টার ডিফাইন করি ইন্টিজার টাইপ। ঠিক আছে, যেমন আগে যে এক্সাম্পলটা বলেছিলাম। বুঝতে পারছি, দ্বিতীয় লাইনটা খেয়াল করে নেই। পি অ্যাড্রেস, অ্যাড্রেস, রাইট। বুঝতে পারছি এখন। সো অ্যাড্রেস, সো ওবি অবজেক্টের অ্যাড্রেসটা হচ্ছে আমি তার মধ্যে অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করছি। তার মানে ওই ঠিক সিমিলার ওয়েতে যেভাবে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের জন্য কাজ করতাম, এখানেও ঠিক পি এর মধ্যে এখন ওবি অবজেক্টের অ্যাড্রেসটা থাকবে, যে ওবি অবজেক্টটা কোন লোকেশনে আছে। সো ঠিক সিমিলার ওয়েতে তার গেট আই মেথড দিয়ে ওবি অবজেক্টের মধ্যে তার গেট আই মেথড আছে, তারপরে হচ্ছে আই ভেরিয়েবলটা আছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আছে, কিন্তু আইকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, কেননা এটা তার প্রাইভেট ভেরিয়েবল। বাট তার গেট আই মেথডকে আমি অ্যাক্সেস করতে পারবো, যেহেতু এটা পাবলিক অংশে আছে, এবং সেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি আই এর ভ্যালুটা কত সেটাই অ্যাকচুয়ালি জানার চেষ্টা করছি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?